হামিমউদ্দিন স্যার। হামিমউদ্দিন স্যারকে আমরা আমাদের সকলেরই চেনা পরিচিত, আমাদের প্রিয় একজন শিক্ষক হোমিও দর্পণ পরিবারের। আমরা সকলেই স্যারের কার্সিনোসিন নিয়ে পার্ট 1 আলোচনাটা শুনব এবং নিজেদেরকে সমৃদ্ধ করব। যদি কারো কোনো সংযোজন পর্ব থেকে থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে সুযোগ দেব। আর সে পর্যন্ত কেউ বিনা কারণে আনমিউট হবেন না, ভিডিওটা অন করবেন না। জি হামিমউদ্দিন স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু অল অফ দ্য পার্টিসিপেন্টস অফ হোমিও দর্পণ। শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার আছেন সম্ভবত, অমরনাথ স্যার সহ যারা উপস্থিত আছেন সবাইকে আজকের আলোচনায় আমি স্বাগত জানাই। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, বিশেষ করে বর্তমান সময়ে যে মেডিসিনের খুবই প্রয়োজন হয়ে পড়ে আমাদের প্রায়, কার্সিনোসিন। কার্সিনোসিন নিয়ে আমার চেয়েও আরো ভালো আলোচনা, ভালো কিছু দিতে পারবেন এরকম অনেক ডক্টর এখানে আছেন। আমি আমার পক্ষ থেকে, আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। কার্সিনোসিন নিয়ে আমরা শুরু করতে চাই। কার্সিনোসিন আমরা জানি আমাদের জন্য এই মহান যে একটা আমাদের উইপন, এটাকে আবিষ্কার করেছেন সর্বপ্রথম ডক্টর ফোভিস্টার। প্রায় 6 বছর তিনি চেষ্টা করে, স্টাডি করে 1958 সালে ব্রেস্ট ক্যান্সারের ডিসচার্জ থেকে তিনি ফার্স্ট এই কার্সিনোসিন আবিষ্কারের কথা চিন্তা করলেন, এবং যেটা উনি একটা কার্সিনোসিন ড্রাগ পিকচার নামে একটা ছোট বইতে তিনি এই বিষয়গুলো প্রুভিং সিমটমস সহ আদার্স কার্সিনোসিনের টোটাল ক্যারেক্টারিস্টিক্স তিনি সেখানে বর্ণনা করেছেন। মেইনলি হচ্ছে তিনি যেই হসপিটালে কাজ করতেন সেখানে আউট পেশেন্ট যারা আসতো তার মধ্যে 2টা বাচ্চা একই সাথে তার কাছে এসেছেন, যে বাচ্চাগুলো ব্লু স্ক্লেরোটিক্স, মানে হচ্ছে তাদের যে চোখের স্ক্লেরা আছে সাদা অংশটা নীল বর্ণের ছিল, এবং ক্যাফে ও লেইট নামে এক ধরনের স্কিনে একটা ডিসকালারেশন ছিল। আমি বিষয়গুলো সামনে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, মানে ইমেজ দিয়ে দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং নুমেরাস মোলস, অনেক ধরনের ছোট ছোট তিল বা মোল তার শরীরের মধ্যে, তাদের শরীরে ছিল। এবং 2টা বাচ্চাই একই ধরনের কমপ্লেন বা ইনসমনিয়ায় তারা সাফার করছিল। তো ফোভিস্টার তিনি চিন্তা করলেন যে কেন একই, মানে একই মায়ের 2টা বাচ্চা একই রকম কমপ্লেন নিয়ে হসপিটালে আসলো। তিনি হিস্ট্রি নিয়ে দেখলেন যে তার মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল যখন এই বাচ্চাগুলো প্রেগনেন্সি অবস্থায়, মানে বাচ্চাগুলো মায়ের পেটে ছিল, ঠিক তখনই তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এখান থেকেই তিনি চিন্তা করলেন যে আসলে কি হতে পারে, সেখান থেকে তিনি চেষ্টা করলেন এবং তিনি এই ব্রেস্ট ক্যান্সারের যে ডিসচার্জ থেকেই ট্রাইটোরেশনের মাধ্যমে এই মেডিসিনটা নিয়ে আসলেন এবং 200 পোটেন্সি তিনি পোটেন্সি দিয়ে তিনি প্রুভ করলেন মেডিসিনটাকে। প্রুভ করে তিনি যে সিমটমস গুলো পেলেন সেই সিমটমস গুলো আমরা সামনেই দেখবো এক এক করে। আমরা কার্সিনোসিন ছাড়াও যেমন স্টোমাক ক্যান্সার, ইন্টেস্টাইনাল ক্যান্সার, ব্লাডার ক্যান্সার বা লাং ক্যান্সার, এগুলো থেকেও কিন্তু আমাদের কিছু মেডিসিন, আরো বেশ কিছু মেডিসিন, একই রকম কিছু মেডিসিন আমাদের অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল না হলেও এই মেডিসিনগুলো আবিষ্কার হয়েছে। প্রায় একই রকম সিমটমস, প্রায় একই রকম, যদিও বেশ কিছু ডিফারেন্স আছে, প্রায় একই রকম সিমটমস নিয়েই প্রুভিং করার পরে দেখা গিয়েছে একই রকম সিমটমস দেখা গিয়েছে। তো বর্তমান সময়ে আমাদের এই কার্সিনোসিনের স্কোপ অনেক 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 বেশি। প্রায় লট অফ ডিফারেন্ট প্যাথোলজিতে আমাদের কার্সিনোসিন নামক এই গুরুত্বপূর্ণ মেডিসিনটার প্রয়োজন হয়। তবে কার্সিনোসিনের ক্ষেত্রে একটি বিষয় আমরা যাদেরকে ফলো করি তারা বলছেন যে অ্যাক্টিভ ক্যান্সার যেখানে থাকে, যেখানে পেশেন্টের অলরেডি
অ্যাক্টিভ ক্যান্সার আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোসিন না দেওয়ার জন্য বলা হয়। যদিও আমরা বিষয়টুকুকে খুব গভীরভাবে চিন্তা করলে আমরা যখন দেখি যে কার্সিনোসিনের টোটাল সিমটমস যখন এগ্রি করে, তখন পেশেন্টের যে টোটাল ভাইটাল ফোর্সের উপরে ডিপেন্ড করে আমরা যদি কার্সিনোসিনকে একদম মিনিমাম ডোজে আমরা পেশেন্টের জন্য প্রেসক্রিপশন করি, তাহলে পেশেন্টের সেক্ষেত্রে বেনিফিট ইনশিওর হতে পারে। এই বিষয়টা নিয়ে আমাদের যারা এক্সপার্ট হোমিওপ্যাথ ডক্টর আছেন, আমাদের রঘুনাথ স্যারও জয়েন করেছেন, যারা আছেন তারা হয়তো শেষে বলবেন। আমি কার্সিনোসিন নিয়ে ডিপ আলোচনার আগে কিছু কথা দিয়ে আমি শুরু করতে চাই, কারণ যে কথাগুলো এখন বলবো এটাই হচ্ছে কার্সিনোসিনের একটা ব্যাকগ্রাউন্ড বা কার্সিনোসিনের বেস। সো ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকলেই কার্সিনোসিন চলে আসবে, বিষয়টার চাইতেও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে আছে। অবশ্যই ফ্যামিলি হিস্ট্রিতে কার্সিনোসিন মানে ক্যান্সার থাকলে কার্সিনোসিন আসার একটা পসিবিলিটি থাকে, বা এটা একটা কার্সিনোসিন চিন্তা করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার চাইতেও আমরা যদি দেখি একটা পেশেন্টের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে, এই পেশেন্টগুলো বিশেষ করে তার যখন পাস্ট হিস্ট্রি আমরা নিই, ফ্যামিলি হিস্ট্রি আমরা নিই, বা আর্লি লাইফের হিস্ট্রি, যখন সে চাইল্ড বা চিলড্রেন থাকে তখনকার হিস্ট্রি যদি আমরা নিই, তাহলে দেখব এরা ব্যাপক আনহ্যাপি লাইফ লিড করে একটা সময়ে মানে তারা আমাদের কাছে বা এই পর্যায়ে এসে উপনীত হয়েছে, যেটাকে আমরা বলি ইমোশনাল সাপ্রেশন। বিভিন্ন সময়ে তাদের ইচ্ছা, চাওয়া পাওয়া এগুলো যেমন সাপ্রেসড হয়ে যায় বা হয়ে গিয়েছিল, এর পাশাপাশি দেখা যাচ্ছে সে বিভিন্ন রকম রোগেও সাফার করেছে, এইসব বিষয়গুলো আমাদের কাছে চলে আসতে পারে। মেইনলি আমরা কার্সিনোসিনের পেশেন্টগুলোকে একদমই যদি দেখি, চাইল্ড অবস্থায় তাদের অবস্থা থাকে, তারা খুবই ভদ্র থাকে, জেন্টেল, ভেরি ইন্টেলেকচুয়াল পেশেন্ট থাকে, এবং তারা একটু সাবমিসিভ টাইপের পেশেন্ট থাকে। তারা স্বাভাবিকভাবেই একটু নিজেদেরকে খুবই ভদ্র হিসেবে উপস্থাপন করা তাদের স্বভাব। এটা হচ্ছে একটা গ্রুপের পেশেন্ট। ম্যাক্সিমাম গ্রুপের পেশেন্টগুলোই এরকম, খুবই ওবিডিয়েন্ট থাকে, খুবই কাইন্ড থাকে, খুবই হেল্পফুল থাকে, খুবই সুন্দর ব্যবহার, ওয়েল বিহেভ। এবং যাদেরকে আমরা বলি সাবমিসিভ টাইপের, তাদেরকে আপনি খুব বেশি যদি তাদেরকে রাগানোর চেষ্টা করেন, তখনও তারা খুব বেশি আপনার সাথে উচ্চবাচ্য করতে চায় না। সবসময় বাবা মাকে সন্তুষ্ট করার একটা প্রবণতা, একটা চেষ্টা তাদের মধ্যে থাকে, এবং তারা থাকে সবসময় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলোর প্রতি একটা ক্রেভিং তাদের মধ্যে থাকে, চাওয়া, এগুলো তাদের মানে চাওয়া পাওয়া একটা বিষয় থাকে, যে তারা খুবই মায়া মমতা পাবে, স্নেহ পাবে মা বাবার কাছ থেকে। এইসব বিষয়গুলো নিয়েই তারা মেইনলি সামনে অ্যাডভান্স হয়। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এরা একদম ছোট থেকে হাইলি রেসপন্সিবল। এই রেসপন্সিবল বিষয়টাকে মানে খুবই দায়িত্ব জ্ঞান সম্পন্ন। সে যদি তার একটা ছোট ভাই থাকে, সে চেষ্টা করে ছোট ভাইটার অধিকারটাকে নিশ্চিত করার জন্য। সে যদি বাবা মায়ের একমাত্র বা ছোট সন্তান বা বড় সন্তান থাকে, ছোট অবস্থা থেকে সে দায়িত্ব নিতে পছন্দ করে, ফ্যামিলির দায়িত্ব, আর্ন করার দায়িত্ব, বাবা মায়ের হাতের লাঠি হিসেবে একদম ছোট থেকেই সে বড় বড় রেসপন্সিবিলিটি নিয়ে তারা অগ্রসর হয়। খুবই রিলায়েবল পেশেন্ট, যেমন রিলায়েবল সে মানুষের কাছে, তেমনি পোষা প্রাণীর প্রতিও তারা খুবই রিলায়েবল। এখানে আমরা বাইপোলার সিমটমস হিসেবে এটাকে চিন্তা করতে পারি যে পোষা প্রাণীর প্রতি তারা যেমন রিলায়েবল, আবার দেখা যাচ্ছে পোষা প্রাণীর প্রতি তারা রুল ব্যবহারও করে। এরকম বাইপোলার সিমটমস কার্সিনোসিনের ভিতরে অনেক বেশি আছে। আচ্ছা, একজন ভাই বলছেন কাটা কাটা যাচ্ছে কথা, আসলে কি তাই? সাগরদা একটু কনফার্ম করবেন। না ঠিক আছে স্যার, ওনার নেটওয়ার্কের সমস্যা। না, ওনার নেটওয়ার্কের সমস্যা, পরিষ্কার শুনতে পাচ্ছি।
থ্যাংক ইউ। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা একটা ব্যাকগ্রাউন্ড, যে একটা বাচ্চা এভাবে করেই সামনের দিকে অ্যাডভান্স হতে থাকে, বড় হতে থাকে, ইন্টেলেকচুয়ালি খুবই তারা ইন্টেলেকচুয়াল থাকে, সাউন্ড, তারা বিশেষ করে মেমোরির দিকে খুবই সাউন্ড থাকে। তো এই বিষয়গুলোর দিকে আমরা যেমন দেখি, কিন্তু তারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আরো কিছু বিষয় থাকে, খুবই প্রিকশিয়াস থাকে। প্রিকশিয়াস মানে হচ্ছে অল্প বয়সেই তারা খুব বুদ্ধিমান হয়। পেকে যাওয়া কথা কি ছিঁড়ে পাকা বলতে যে বিষয়টা আমরা চিন্তা করি, তাদের সেক্সুয়ালি তারা খুবই আর্লি সেক্সুয়াল ডেভেলপমেন্ট গুলো তাদের দেখা যায়। তবে অনেক ক্ষেত্রে মেন্টালি খুবই ব্যাকওয়ার্ড বাচ্চা কাচ্চাও আমরা দেখি, আন্ডার ডেভেলপড চিলড্রেনও আমরা দেখি। মেন্টাল ডালনেস এবং ডিফিকাল্ট কনসেন্ট্রেশন এগুলো আমরা দেখি। এই দুইটা বিষয়ে আমরা যেমন দেখি, যেমন ভাবে বলেছি যে বাচ্চারা খুবই ভদ্র থাকে, নম্র থাকে, সাবমিসিভ, জেন্টেল, খুবই মাইল্ড থাকে, বিনয়ী থাকে। এই বিষয়গুলোর সাথে কিছু বাচ্চা তার মানে পুরোপুরি বিপরীত থাকে, যে তারা অবস্টিনেট থাকে। আবার দেখা যাচ্ছে এই নম্র ভদ্র বাচ্চাগুলো একটা সময় গিয়ে যখন তারা ব্যাপকভাবে ইমোশনালি সাপ্রেশনের শিকার হয়, বাবা মায়ের থেকে আদর মায়া মমতা এগুলো থেকে বঞ্চিত হয়, তখনও দেখা যাচ্ছে তারা একটা সময় তারা অবস্টিনেট হয়ে যেতে পারে। এর পাশাপাশি তাদের জন্য সবার জন্য কমন একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে স্লিপলেসনেস। ঘুমের দিক থেকে ব্যাপক ব্যাঘাত তাদের মধ্যে দেখা যায়। এবং নকটার্নাল ইনিউরেশন, যেহেতু মানে তারা জেগে থাকে, রাত জেগে থাকে, রাত জেগে থাকার পাশাপাশি বারবার দেখা যাচ্ছে তাদের ইউরিনেশনের প্রয়োজন হয়, তারা চলে যায় এবং সহজেই স্টার্টেলড অ্যান্ড ওয়াকস আপ ট্রেমব্লিং উইথ অ্যাংজাইটি, খুব সহজেই তাদের ঘুম ভেঙে যায়, খুব সহজেই তারা চমকে উঠে, আঁতকে উঠে। এই বিষয়গুলো আমরা দেখি। সো ভেরি প্রিকশিয়াস যে সিমটমসটা নিয়ে, মানে যে কথাটা নিয়ে আমরা বলেছি, এরা খুব এক্সট্রিম লেভেলের র্যাপিড ডেভেলপমেন্ট, ফিজিক্যাল এবং মেন্টাল লেভেলের খুবই ভালো ডেভেলপমেন্ট তাদের মধ্যে থাকে। তার মধ্যে আমরা একটা কথা বলেছি যে মেন্টালি তারা খুবই ইছড়ে পাকা যেমন থাকে, আবার দেখা যাচ্ছে খুবই বুদ্ধিমান থাকে। সো তাদের হাঁটা চলা, কথাবার্তা এগুলোও দেখা যাচ্ছে। একটা গ্রুপ অফ পেশেন্টের কথা বলছি, তারা খুব আর্লি হাঁটা চলা শিখে যায়, কথাবার্তা শিখে যায়, এবং দেখা যাচ্ছে এভাবে করেই তাদের মানে ডেভেলপমেন্ট গুলো এবং ইন্টেলেকচুয়ালিও তারা খুবই কিন থাকে। এই বিষয়গুলো অলরেডি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই সকল পেশেন্ট গুলো আপনার সাথে যখন কথা বলবে, বিশেষ করে ছোট বাচ্চাদের কথা বলছি, তারা যদি আপনার সাথে কথা বলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের এবিলিটি টু টক, কথা বলার যে সামর্থ্য, দিস ইজ ভেরি স্ট্রাইকিং। যে আপনি তো চিন্তা করবেন যে হয়তোবা দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষও এত মানে সুন্দর করে গুছিয়ে, এত বুদ্ধিমানের সাথে, এত বুদ্ধির সাথে কথা বলতে তারা পারে না। এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর করে তারা কথা বলতে চায়। মায়ের সাথে, বাবার সাথে এজ লাইক এজ লয়ার, একজন লয়ার যেভাবে কথা বলে, তারা ওইভাবে কথা বলতে পছন্দ করে বা কথা বলে। এর পাশাপাশি তাদের সেক্সুয়াল ডেভেলপমেন্ট গুলো খুবই আর্লি হয়, এটা অলরেডি বলেছি আমরা। তবে এই যে অবস্থাটা বলছি, এর সাথেই তাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সেলফ অ্যাবিউজ, ইনফ্যান্টাইল সেলফ অ্যাবিউজ। ইনফ্যান্টাইল অ্যাবিউজ, সেলফ শব্দটা বাদ যাবে, ইনফ্যান্টাইল অ্যাবিউজ। তো ইনফ্যান্টাইল অ্যাবিউজ বলতে মানে ছোট বয়সে বিভিন্ন রকম অ্যাবিউজের শিকার হয়। যে বিষয়টাকে আমরা এইভাবে দেখি যে সেক্সুয়ালি তারা বিভিন্ন ধরনের অ্যাসল্টের শিকার হয়, অ্যাবিউজের শিকার হয়, এবং সেখান থেকে যদি রোগের উৎপত্তি হয়, এবং ছোট বাচ্চা আমরা বর্তমান সময়ে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখি, ছোট ছোট বাচ্চাদের উপরে সেক্সুয়াল বিভিন্ন রকম
টর্চারের শিকার হয়, র্যাপের শিকার হয়, বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হয়। ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মা খুবই শাসনের মধ্যে রাখে। মাদ্রাসা বা স্কুল, হোস্টেল বা দেখা যাচ্ছে ব্যারাক, মানে ছোট বাচ্চাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠানে, অথবা দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে রেখে মা চাকরিতে গিয়েছেন, বাচ্চা যার কাছে লালন পালন হচ্ছে, তার মাধ্যমে ব্যাপকভাবে সে টর্চারের শিকার হয়, মেন্টালি, ফিজিক্যালি, ইভেন মোলেস্টেড অর সেক্সুয়ালি তারা রেপের শিকার হয়। এই ধরনের যে বিষয়গুলো দেখা যায়, এখান থেকেই এই বাচ্চাদের বা এই সকল পেশেন্টদের রোগের উৎপত্তি। এই অবস্থা থেকে দেখা যায় এই সকল বাচ্চাদের আরো কিছু বিষয় চলে আসে, তারা খুবই সেন্সিটিভ হয়ে পড়ে, খুবই সেন্সিটিভ হয়ে পড়ে। সামান্য ক্রিটিসাইজে তারা খুবই সেন্সিটিভ, এবং তাদের প্রতি একটু নিষ্ঠুর আচরণ, নিষ্ঠুর কথা শুনলেই তারা খুবই সেন্সিটিভ হয়ে পড়ে, একটু তিরস্কার করলেই তারা খুবই সেন্সিটিভ হয়ে পড়ে, এবং ভেরি ইজিলি তারা নিজেদেরকে মানে অফেন্ডেড হয়ে পড়ে, আহত হয়ে পড়ে মানসিকভাবে। এবং তখন আপনি যদি এই বাচ্চাদের সাথে খুব সুন্দর করে কথা বলেন, খুব সুন্দর ভাষায় কথা বলেন, তাদের অ্যাগ্রাভেশন দেখা যায়, তারা কষ্টগুলো আরো বেড়ে যায়। কনসোলেট করলে তাদের কষ্টগুলো আরো বেড়ে যায়। এই অবস্থাগুলো দেখা যায়। আমরা এইরকম একটা জার্নি আমরা দেখি। এর পাশাপাশি আরো কিছু বিষয় থাকে, যেমন রাগ, ভয়, অ্যান্টিসিপেশন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার সামনে একটা মিটিং আছে, সেই মিটিং এর কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়া, কোনো বাচ্চার উপরে ডমিনেট করতে চাইলে সেখান থেকে যদি বাচ্চাটার অসুস্থ হয়ে পড়ে, ইমোশনাল এক্সাইটমেন্ট থেকে যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, এবং ভয় থেকে যদি বাচ্চা, আমরা জানি এই কার্সিনোসিনের মধ্যে প্রচুর প্রচুর বিভিন্ন রকমের ভয়, কার্সিনোসিনে অনেক ধরনের ভয় আছে, এবং ভয় থেকে যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, এবং মেন্টাল এক্সারশন, পানিশমেন্ট, যেটা অলরেডি আমরা বলেছি যে তারা যদি বিভিন্ন রকম পানিশমেন্টের শিকার হয়, ঝগড়া, ভায়োলেন্স, এগুলো থেকে যাদের রোগের উৎপত্তি, এই অবস্থা থেকে তাদের রোগের উৎপত্তি আস্তে আস্তে হতে থাকে। তো এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বললাম, এই ব্যাকগ্রাউন্ডের সাথে টোটাল কার্সিনোসিনকে, মানে সর্বপ্রথম একটা পেশেন্ট আসলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা দেখব, এই বিষয়গুলো আমরা দেখব তার প্রিভিয়াস হিস্ট্রিতে, পাস্ট হিস্ট্রিতে, বা তার দেখা যাচ্ছে বাল্যকালে সে যেখানে ছিল, যেখানে পড়াশোনা করছে, যেখানে লালন পালন হয়েছে, তার টোটাল এনভায়রনমেন্টটা কেমন ছিল, সে কতটুকু সে ইমোশনাল সাপ্রেশনের শিকার হয়েছে, মেন্টাল ও ফিজিক্যাল বিভিন্ন রকম টর্চারের শিকার হয়েছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। এরপরে আমরা চলে যাব কিছু পজিশন, তো অবশ্যই দেখব যে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে সবসময় আমরা দেখি এই বিষয়গুলো দেখি। ফ্যামিলি হিস্ট্রিতে যদি ক্যান্সার, লস অফ স্লিপ, যেটাকে আমরা ইনসমনিয়া বলছি, এগুলো অলরেডি আমরা বলে আসছি, পেছনে বলে আসছি। তো এই এই একটা গ্রুপের পেশেন্ট, আরেকটা গ্রুপের পেশেন্টকে আমরা অলরেডি বলেছি যে এক্সপ্রেসিভ অ্যাগ্রেশন, তারা কিন্তু আপনার সাথে রাগ, ডিস্ট্রাকটিভনেস, এগুলো আপনার সাথে শো করে। তো কার্সিনোসিন, ওভারঅল কার্সিনোসিন পেশেন্টগুলোই কিন্তু আমরা দেখি দুই ধরনের, মানে বাইপোলার সিমটমস এখানে আমরা অনেক বেশি দেখি কার্সিনোসিনের ক্ষেত্রে। এর পাশাপাশি আমরা একটা কথা বলছি, যে সকল পেশেন্ট খুবই মেন্টালি, তারা খুবই ইন্টেলেকচুয়াল, আবার দেখা যাচ্ছে মেন্টালি ব্যাকওয়ার্ড, ডালনেস, আন্ডার ডেভেলপড চিলড্রেন, এই ধরনের পেশেন্টও আমরা দেখি। ইভেন দো দ্য বেসিক ক্রোমোজোমাল ডিফেক্ট ক্যান নট বি কারেক্টেড, দেখা যাচ্ছে ক্রোমোজোমাল ডিফেক্ট, এই ধরনের বিষয়গুলো আমরা কার্সিনোসিনের পেশেন্টে দেখি। এবং কার্সিনোসিনের ক্ষেত্রে এই ক্রোমোজোমাল ডিফেক্টও যদি থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও ডক্টর ফোভিস্টার কার্সিনোসিনকে ইউজ করে, প্রেসক্রিপশন করে তিনি অনেক বেটার রেজাল্ট পেয়েছেন, গুড রেজাল্ট পেয়েছেন। একটা সময় গিয়ে কার্সিনোসিনকে এখন আমরা যত বেশি প্রেসক্রিপশন করছি, এই ব্যাকওয়ার্ড বা আন্ডার ডেভেলপড চিলড্রেনের ক্ষেত্রে যত বেশি প্রয়োজন হচ্ছে, একটা সময় সেক্ষেত্রে মেডোরিনাম বা অন্যান্য মেডিসিনগুলো, টিউবারকুলিনাম, এই ধরনের মেডিসিনগুলো বেশি ইউজ করা হতো। বাট নাও কার্সিনোসিন, তবে কার্সিনোসিন, মেডোরিনাম, টিউবারকুলিনাম প্রত্যেকটারই আলাদা আলাদা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই চিন্তা করব। সো কার্সিনোসিনকে আমরা আরেকটু চিন্তা করি ডিপলি, যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আমরা এখানে কিছু একদম ছবি দিয়ে আমরা মানে বলার বা বোঝানোর চেষ্টা করছি। বাচ্চাটা বা পেশেন্ট
একটু ব্রাউন কালারেশন তাদের মধ্যে দেখা যায়, মানে পার্সোনাল বা অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এরকম। বিশেষ করে ক্যাফে ও লেইট মানে কফির মতো একটা কালার, মানে কিছুটা আমরা এখানে ছবিতেও দেখতে পাই, আমার জাস্ট কার্সরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালার তাদের শরীরের মধ্যে দেখা যায়। নুমেরাস মোলস এর পরের ছবিটার মধ্যে দেখা যায় অনেকগুলো তিল। ব্লু স্ক্লেরোটিক্স আমরা নিচে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। একটা স্ক্লেরা একদমই হোয়াইট আর একটা স্ক্লেরা কিছুটা ব্লুইশ কালারের সাথে দেখা যায়। আর একটু ক্লিয়ার করে যদি আমরা এখানে দেখি এবং রেপার্টরিতেও যদি আমরা দেখি আই ডিসকালারেশন ব্লু স্ক্লেরা অর কনজাংটিভা, একদম ফার্স্ট গ্রেডে আমরা কার্সিনোসিনকে দেখি। আই ডিসকালারেশন আইরিস অফ ব্লু 1, এটা মানে ব্লু, এখানে আমরা মানে এই ডিসকালার মানে চোখের স্ক্লেরাটা নীল হয়ে যায় এই সিমটমসে ফার্স্ট গ্রেডে, অনেকগুলো রেপার্টরিতে ফার্স্ট গ্রেডেই আমরা কার্সিনোসিনকে পাই। এবং ফেসের ডিসকালারেশনটা অনেক সময় দেখা যায় ফেসের কালারটা ডার্ক অর আর্থি এমন দেখা যায়। ফেসের কালারটা অনেক সময় দেখা যায় ব্রাউন। কফি উইথ মিল্ক, যে কালার কফিকে মানে মিল্কের সাথে কফি মিশালে যেরকম কালার হয় এরকম কালারেশন আমরা দেখি। এছাড়া হেরিডিটারি ব্যাকগ্রাউন্ডে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি, মানে মানে তার ফ্যামিলি হিস্ট্রিতে আর কি, বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার, অনেক সময় শুধু আমরা ক্যান্সারের কথা চিন্তা করলেই কার্সিনোসিনের কথা চিন্তা করি, অথচ ডায়াবেটিস, পার্নেসিয়াস এনিমিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস অথবা আদার যে ডিস্ট্রাকটিভ ডিসঅর্ডার গুলো তাদের মানে ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা পাই, সেখানে কার্সিনোসিনের একটা অবস্থান বা কার্সিনোসিনের একটা ইন্ডিকেশন আমরা সেখানে পাই। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা কেস আমরা ট্রিটমেন্ট করার পরে একটা কেস বা একটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করার পরে সেই পেশেন্টটার মধ্যে আবার কমপ্লেইন গুলো রিপিটেডলি এবং ডিপলি ওই কমপ্লেইন গুলো আবার দেখা যায়, রিকারেন্ট অ্যাটাক হয় বা রিল্যাপস হয় কেসটা, সেক্ষেত্রে আমাদের কার্সিনোসিনের প্রয়োজন হতে পারে। এবং অনেক সময় দেখা যায় একটা ডিফিকাল্ট কেস আমাদের কাছে, সেই কেসটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা খুবই ডিস্টার্ব ফিল করছি বা কোনো মেডিসিনের রেজাল্ট আসছে না, সেক্ষেত্রে টু ওপেন আপ এ কেসটাকে ওপেন করার ক্ষেত্রে অনেকগুলো লেয়ার এর মধ্যে থাকে, সেগুলোকে ওপেন করার ক্ষেত্রে অনেক সময় কার্সিনোসিনের প্রয়োজন হয়। তবে অবশ্যই কার্সিনোসিনের এক্ষেত্রে কার্সিনোসিনের ইন্ডিকেশন থাকতে হবে। পার্সোনাল হিস্ট্রিতে আমরা তো ফ্যামিলি হিস্ট্রির কথা বললাম, পার্সোনাল হিস্ট্রির কথা অলরেডি আমরা বলেছি, ইনসোমনিয়ার কথা বলেছি এবং সিভিয়ার ইনফ্লামেটরি ডিজিজ, একটা পেশেন্ট আমাদের কাছে আসলে তার প্রিভিয়াস হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রিতে যদি দেখা যায় নিউমোনিয়া, হুপিং কফ বা মনোনিউক্লিওসিস বা গ্ল্যান্ডুলার ফিভার, সো এই ধরনের সিভিয়ার ইনফ্লামেটরি ডিসঅর্ডারের সাথে যদি দেখা যায় তার ভ্যাকসিনেশনের সিভিয়ার রিঅ্যাকশনও যদি দেখা যায় এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে পার্সোনাল হিস্ট্রিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের কার্সিনোসিনের এটা আরেকটা ইন্ডিকেশন। অনেক সময় দেখা যায় দিস ইজ মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, অনেক সময় দেখা যায় যে আপনি একটা পেশেন্টের ক্ষেত্রে অনেকগুলো মেডিসিনের সিমটমস, কোনোভাবেই আপনি সিঙ্গেল মেডিসিনে আসতে পারছেন না, 3-4টা মেডিসিনের সিমটমস আপনি দেখছেন। যেমন ডিজায়ার ফর ট্রাভেলিং, এটা যেমন কার্সিনোসিনে আছে, ক্যালকেরিয়া ফোসে আছে, আর্সেনিকাম অ্যালবামের ফাস্টিডিয়াসনেস, এবং আর্সেনিকাম ফাস্টিডিয়াসনেস কার্সিনোসিনেও আছে, কিন্তু কার্সিনোসিন এবং আর্সেনিকাম অ্যালবামের ফাস্টিডিয়াসনেসটা ডিফারেন্ট। আমরা আজকে হয়তো ফাস্টিডিয়াসনেস নিয়ে আলোচনা করতে পারবো না, আমরা তখন এটা আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব। কনসোলেশনে অ্যাগ্রাভেশন, নেট্রামিউর ওর সিপিয়া, এগুলোর যে কনসোলেশনে অ্যাগ্রাভেশন, শুধু তা না, কার্সিনোসিনের মধ্যেও এই সিমটমসটা আছে, কনসোলেশনে অ্যাগ্রাভেট করে। তো এই ধরনের মানে অনেকগুলো মেডিসিনের মানে সিমটমস, একটা দুইটা করে করে সিমটমস যদি দেখা যায় একটা পেশেন্টের মধ্যে দেখা যায় 4-5টা 7-8টা মেডিসিনের, তাহলে সেক্ষেত্রে কার্সিনোসিন হতে পারে আমাদের জন্য একটা বেস্ট চয়েস। কার্সিনোসিনের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন তারা সি এয়ার, সমুদ্রের পাশে চলে যায়, সমুদ্রের বাতাসে বা সি এয়ারে
তাদের রিয়াকশন দেখা যায়। সেটা হতে পারে তাদের খুব ভালো লাগে অথবা তাদের কষ্ট বেড়ে যায়, দুইটাই দেখা যেতে পারে। এবং এটাও বাইপোলার সিমটমস। সিসাইডের এয়ারে যদি অ্যাগ্রাভেট করে, তাহলে সেই ক্ষেত্রে কার্সিনোসিন সেকেন্ড গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং যদি এমএল হয় কমপ্লেন গুলো, সেক্ষেত্রেও আমাদের সেকেন্ড গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা আরো কিছু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আমরা দেখি। যদি আমরা চিন্তা করি যে একটা ক্লাসিক ট্রায়াড, তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলেই আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমরা দেখবো ওই যে জন্মের একটা যে দাগ, ক্যাফে ও লেইট, ব্লু স্ক্লেরোটিক্স এবং নুমেরাস ব্ল্যাক সার্কুলার মোল। এগুলোর সাথে আরো কিছু বিষয় দেখা যায়। স্কিনের মধ্যে স্কিনটা খুবই পেল এবং ট্রান্সপারেন্ট দেখা যায়, স্কিনের ব্রাউন স্পট দেখা যায়, এবং তাদের হেডটা আমরা ক্যালকেরিয়া ফোস বা সাইলেশিয়ার মতো ডিসপ্রপোর্শনালি লার্জ, মানে হচ্ছে অনানুপাতিক হার, মানে যতটুকু তার শরীরের তুলনায় তার মাথাটা বড় দেখা যেতে পারে, বিশেষ করে তার কপালটা বড় দেখা যেতে পারে। আনইউজুয়াল হেয়ার গ্রোথ, তাদের বিশেষ করে ফেস, স্পাইন এগুলোর ক্ষেত্রে আনইউজুয়াল হেয়ার গ্রোথ দেখা যেতে পারে। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি টেন্ডেন্সি ফর দ্য ফরমেশন অফ কেলয়েড, এই ধরনের কেলয়েড ফরমেশন হওয়া। কেলয়েড কি? কেলয়েড হচ্ছে কোনো একটা জায়গায় উন্ড হলে সেই উন্ডটা হিলিং এর পরে সেখানে নতুন করে কিছু স্কার টিস্যু জমে যদি সেখানে একটা মাসের মতো ফর্ম করে, সেটাকে আমরা কেলয়েড বলি। সো কেলয়েড ফরমেশন হলে কেলয়েড ফরমেশনের একটা টেন্ডেন্সি আমরা দেখি। এই কেলয়েড ফরমেশনের টেন্ডেন্সি আরো অনেক মেডিসিনে আছে। কার্সিনোসিনের ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে গ্রাফাইটিস, সাইলেশিয়া সহ আরো অনেক মেডিসিনে দেখি। তবে কার্সিনোসিনের ক্ষেত্রে আমরা এই টেন্ডেন্সিটা দেখি। তাদের জেস্টারটা থাকে, এরা খুবই সেন্টিমেন্টাল, খুবই রোমান্টিক, এবং মিউজিক, ড্যান্সিং এগুলোর প্রতি তারা খুবই রিদমিক, ড্যান্স খুবই পছন্দ করে। মিউজিকে তাদের কষ্ট বেড়েও যেতে পারে, আবার মিউজিকে তারা বেটারও ফিল করতে পারে। মিউজিকের তালে তালে ড্যান্স করা তারা খুবই পছন্দ করে, খুবই আবেগপ্রবণ। এবং কার্সিনোসিনকে দেখলে তাদের একটা এক্সটার্নাল গুরুত্বপূর্ণ অ্যাপিয়ারেন্স হচ্ছে, সে আপনার কাছে যখন আসবে, ডক্টরের কাছে বা বাহিরে যেখানেই যাবে, তার মধ্যে এই যে পারফেকশনিস্ট, এবং এই পারফেকশনিস্টের ব্যাপারেই সে খুবই ফাস্টিডিয়াস থাকে। পারফেকশনিস্ট বলতে এটা বোঝাতে চাচ্ছি যে তার ড্রেস আপ, মানে সে ম্যাচিং খুবই পছন্দ করে। তার চেহারার সাথে তার মানে বডির যে আপনার ড্রেস আপের সাথে সে লিপস্টিকটাকে খুব ম্যাচ করতে পছন্দ করে, তার কানের দুলটাকে, তার গলার চেনটাকে, তার ড্রেস আপ শার্ট প্যান্ট এগুলোর সাথে তার টাইকে সে যেমন সে ম্যাচিং করতে পছন্দ করে। আবার সে পছন্দ করে বাসার মধ্যে যে বিষয়গুলো থাকে, জিনিসপত্রগুলো থাকে, এগুলোকে খুব মানে সে অর্ডারলি রাখতে সে খুব পছন্দ করে। এখানে আর্সেনিকের সাথে আমাদের এখানে দেখা যায়, মানে খুবই গুছিয়ে সুন্দর করে রাখতে যেমন সে পছন্দ করে, কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করলে সে মিটিংটাকে একদম নিট অ্যান্ড ক্লিন এবং মিটিংটাকে খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে সে পছন্দ করে, উইদাউট এনি কোনো ধরনের সমস্যা ছাড়াই সে মিটিংটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং সবগুলো জিনিস সুন্দরভাবে অর্ডারলি রেখে গেট বা আদার্স যত কিছু আছে সে সব কিছুকে সুন্দর করে রাখতে পছন্দ করে। এবং এটাই মিস্টার পারফেকশনিস্ট হচ্ছে কার্সিনোসিন। সবকিছুতে সে এই জন্যই সে খুবই ফাস্টিডিয়াস থাকে, খুঁতখুঁতে স্বভাবের থাকে। ড্রেস অলরেডি বলেছি, ড্রেসের কথা। তাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে এই জিহ্বাটাও আমরা দেখতে পারি, যে জিহ্বাটা যদি আমরা দেখি, দেখবো যে জিহ্বার অবস্থা হচ্ছে একদম ফেটে ফেটে চৌচির হয়ে আছে, ক্র্যাকস, একদম ফেটে ফেটে চৌচির হয়ে আছে কার্সিনোসিন। দ্য নেইল, তার নেইলটা থাকে গ্লসি এবং স্পটেড, আমরা একদম স্বচ্ছ থাকে, স্পটেড থাকে, এবং এগুলো খুবই সহজে মানে খুবই পাতলা থাকে এবং সহজে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং হ্যাং নেইলস, এই হ্যাং নেইলস শব্দটা আপনারা রেপার্টরিতেও পাবেন, অনেকগুলো মেডিসিনেও পাবেন। আমরা হ্যাং নেইলস মানে হচ্ছে অনেক মানুষেরই এই নখের জাস্ট নিচের অংশে যে স্কিনটা আছে, মানে নখের বেজের দিকে যে স্কিনটা আছে, সেই স্কিন থেকে ছোট ছোট করে চামড়া উল্টো হয়ে উঠে যায়, এটাকে বলে হচ্ছে হ্যাং নেইলস। স্লিপ, ঘুমের ব্যাপারে আমরা দেখি যে তারা ঘুমের ব্যাপারে এই ধরনের পেশেন্ট গুলো থাকে, তাদের
ফেসটাকে বালিশের উপরে চেপে শুইতে তারা পছন্দ করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, নি এলবো পজিশনে তারা শুইতে খুবই পছন্দ করে এবং অনেক সময় দেখা যায় তাদের হাতটাকে মাথার উপরে অথবা হাতটাকে মাথার নিচে দিয়ে তারা শুইতে খুবই পছন্দ করে। এবং এই ঘুমের বিষয়ে একটা মানে যে বিষয়টা আমরা অলরেডি বলে এসেছি যে ইনসোমনিয়া, ঘুম হয় না, কোনো সাফারিংস নাই, কোনো ডিজিজ নাই, উইদাউট এনি ডিজিজ কন্ডিশন পেশেন্টস সাফারিং ইনসোমনিয়া ফর লং টাইম। তো এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি। তবে এই ধরনের এই কার্সিনোসিনের পেশেন্ট গুলো সামান্য একটু যদি ঘুমাতে পারে, শর্ট নেপস মানে অনেক সময় আমরা বলি ছোট বাচ্চা কাচ্চাকে যে মানে বিড়ালের মতো ঘুমানো, ক্যাটনেপ বা শর্ট নেপ, বা বিড়াল কিন্তু অনেক সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, নাক ডেকে ঘুমায়, এমনও আমরা দেখেছি। বাট এই কার্সিনোসিনের পেশেন্ট গুলো শর্ট নেপ, সামান্য একটু ঘুমালেই তারা খুবই বেটার ফিল করে। স্লিপের বিষয়গুলো অলরেডি আমরা বলেছি, অনেকগুলো স্লাইড আছে, বিস্তারিত আর বললাম না। এই যে তাদের নি এলবো পজিশন, এই নি এলবো পজিশনটা কেমন? অনেক সময় দেখা যাচ্ছে, এটা অনেকেই প্রশ্ন করেন, নি এলবো পজিশন, হোয়াট ইজ দ্য নি এলবো পজিশন। এখানে আমরা একটা ছবি জাস্ট এই স্লাইডের কর্নারে আমরা দেখিয়ে দিয়েছি। নি এলবো পজিশন, এইভাবে ঘুমাতে তারা পছন্দ করে এবং মুখটাকে বালিশের উপরে চেপে ঘুমাতে পছন্দ করে। এটার আরেকটা নাম হচ্ছে জেনোপেক্টোরাল পজিশন। এবং আমরা রেপার্টরিতে মোটামুটি এই রুব্রিক গুলো সব আমরা দেখি। স্লিপে আমরা যদি যাই, স্লিপলেসনেস টু মানে সেকেন্ড গ্রেড, স্লিপলেসনেস চিলড্রেন ইন একদম ফার্স্ট গ্রেডে, এই ধরনের অনেকগুলো রুব্রিক আমরা এই স্লিপলেসনেসে আমরা দেখি। সো এতটুকুই আজকে আমাদের আলোচনায় ছিল, আমরা মোটামুটি শেষ করে ফেলেছি কথা বলতে বলতে। আমরা কার্সিনোসিন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আরো অনেকগুলো কার্সিনোসিনের বোঝার ব্যাপার আছে। আমরা আজকে এখানেই শেষ করি। আমাদের সাথে অনেক এক্সপার্ট ডক্টর আছেন, যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনাদের যতটুকু আমরা আজকে আলোচনা করলাম এর উপরে আপনাদের সংযোজন, আপনাদের এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করবেন। এখানে আমি শেষ করছি। আজকে আমি কোনো কেস শেয়ার করলাম না, নেক্সট ডে ইনশাআল্লাহ আমি কার্সিনোসিনের কেসও শেয়ার করব আলোচনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগরদা আছেন লাইনে? সাগরদা, হ্যাঁ, ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার বা দীপেন যদি থাকেন একটু কন্টিনিউ করুন প্লিজ। ডক্টর দীপেন আছেন? হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। আজকে যে আলোচনা হলো এটার উপর কিছু যোগ করার জন্য আমি আহ্বান করছি ডাক্তার নীলকমল বর্মন স্যারকে। অনেকদিন পর তাকে পেয়েছি এবং সেটা আমাদেরই দোষ, কারণ আমরা দীর্ঘদিন ভালোভাবে চালাতে পারিনি। এবার আস্তে আস্তে নর্মাল পজিশনে আসতে শুরু করেছি। তাই নীলকমল স্যারকে আমি অনুরোধ করছি আজকে এই সাবজেক্টের উপর কিছু যোগ করার জন্য। নমস্কার স্যার, আপনাকে প্রণাম। যদি অনেকদিন পরে এলাম এ কথাটা ঠিক না, মাঝে মাঝে আপনার ক্লাসে ঢুকেছি আবার যখন সময় হয়েছে বেরিয়ে গেছি, যাই হোক সেটা অন্য কথা। সংযোজন তো কোনো ব্যাপার তো এখানে নেই। স্যার যেগুলো বললেন, ফোবিস্টার থেকে শুরু করলেন, একটা জিনিস যেটা খুব উপলব্ধি করলাম সেটা হচ্ছে, দেখুন মানে আমরা অনেক জায়গাতেই পেয়েছি যে যত বড় বড় মেডিসিন গুলো আছে, যেটা উনি একটু আগেই বললেন, তার যে ফার্স্ট গ্রেড বা খুব গুরুত্বপূর্ণ সিমটম গুলি যেন এই কার্সিনোসিন মেডিসিনের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, একদম সত্য কথা। আর একটা জিনিস আমি খুব খেয়াল করেছি
যখন অ্যান্টিমাজমেটিক মেডিসিন নির্বাচন করার জন্য বেশ একটু চিন্তায় পড়ে যেতে হয়। অর্থাৎ যখন শরীরেরও বা ভালো সিম্পটম পাচ্ছি, সাইকোটিকেরও পাচ্ছি, একটা মেডিসিনের স্তম্ভ পাচ্ছি, অথচ দেখা যাচ্ছে আহ ঠিক যুক্তিসঙ্গত ভাবে চিন্তা ভাবনা করতে গেলে হয়তো আরেকটা মেডিসিন আসতে পারে। যখন এই ধরনের ইভ্যালুয়েশনের যখন একটা ব্যাপার থেকে যায়, তখন কিন্তু খুব অজ্ঞাতসারেই এই কার্সিনোসিন মেডিসিনটা কিন্তু দাঁড়িয়ে থাকে। একথা তো হাজারবার সত্য যে আজকে মিশ্র মায়াজমের যুগ, আজকে সেইভাবে শরীরকে নেচার হ্যানিম্যান যতটা পেতেন, আজকে কিন্তু আমরা সেভাবে পাই না, বা পেলেও আমরা হয়তো আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না, হয়তো আমাদের চোখ চলে গেছে আজকে নতুন কিছু জানার প্রতি, নতুন কিছু দেখার প্রতি। সেই হিসেবে বলতে পারি যে কার্সিনোসিন মেডিসিনটাকে কিন্তু বর্তমান যুগে কখনোই কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নেই। আর একটা হচ্ছে যেটা বাবাদের প্রতি তার একটা বাৎসল্য বা শ্রদ্ধা, বা দুই বোনের জরুলের ব্যাপার দিয়ে যেভাবে ভবিষ্যৎটিকে উনি শুরু করলেন, বা ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার বা প্রচন্ড ডিপ্রেশন, ইভিন যে সকল কথাগুলো বললেন যে সুগারের মতো মাল্টি কমপ্লেক্স যে সকল ডিজিজ গুলো আজকে বর্তমানে ছেয়ে যাচ্ছে, তার প্রতিরোধের জন্য কিন্তু এই কার্সিনোসিনের মতো মেডিসিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ডুয়েল ক্যারেক্টারের ক্ষেত্রে আমি এটাকে খুব গুরুত্ব দিই। যখন প্রচন্ড ডিপ্রেশন, সেখানে যেরকম ভালো কাজ পাচ্ছি, তার ঠিক তেমনি, ঠিক তার বিপরীতে ঠিক অতটাই উচ্ছ্বাস যখন সোরা বা টিউবারকুলার একটা স্টেট, দুটোই দেখবেন এই কার্সিনোসিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে লুকিয়ে আছে। এমন কোনো সিমটম নেই আমার মনে হয় যেটা নাকি এখন কার্সিনোসিনের মধ্যে পাওয়া যায় না। অতএব কার্সিনোসিন এই মুহূর্তে আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যদি দুটো ভাবে, এক অ্যান্টি মাজমেটিক মেডিসিন হিসেবে, দুই ফ্যামিলি ট্র্যাডিশন নিয়েছে, তিন সেই পেশেন্টটা যদি কন্ট্রোল এবং ডিকন্ট্রোলের মাঝখানে থেকে যায়, অর্থাৎ প্রচন্ড পরিমাণে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, আজকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রচন্ড পরিমাণে এক্সপ্লোর হয়ে গেছে, এরকম জায়গা। বা আরেকটা তো কথা স্যার হয়তো বলেছেন কি বলেনি আমার মনে নেই, যে ইট ইজ লাইক এ ডোর ম্যাট, মানে পাপোশ যেভাবে একদম অবহেলিত ছিন্নপ্রাপ্ত হয়ে সমাজে সবকিছুকে বা একটা ঘরের সংসারে সবকিছুকে যেভাবে সহ্য করে নিজেকে একদম শেষ করে দিতে পারে বা শেষ হয়ে যায়, কার্সিনোসিন কিন্তু হচ্ছে ঠিক সেরকম একটা জায়গা। কার্সিনোসিন প্রচন্ড পরিমাণে পশুপ্রেমী, কার্সিনোসিনের ভিতরে একটা আলাদা সত্তা আছে, সে নিজে কিছু ক্রিয়েশন করতে পারে। আসলে কার্সিনোসিন নিয়ে প্রচুর কিছু বলা যায় স্যার। আজকে তো সবে একটা ক্লাস, অতএব পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এই জায়গার অ্যানালাইসিস গুলো শুনবো। আর খুব ভালো হয় যে কোনো কমপ্লিকেটেড কেস একটা স্টাডি করে সেইখানে তিনি কেন কার্সিনোসিন দিলেন সেই জায়গাটা তোলা, এবং যুক্তি সাপেক্ষে এবং প্রমাণ সাপেক্ষে দেখাতে হবে যে তিনি কতটা রিকভার করলেন। আর 3 নম্বর যেটা পয়েন্ট, তাহলে একটা বললাম যে অ্যান্টি মাজমেটিক হিসেবে পেতে পারি, একটা বললাম যে ফ্যামিলির জন্য পেতে পারি, আরেকটা হচ্ছে টোটালিটি অফ সিমটম করে যখন কার্সিনোসিন আসবে, তখন কিন্তু কার্সিনোসিন মিরাকেল কাজ করে। আর 4 নম্বর পয়েন্টটা সেই ইটিওলজির মতো কেস, যখন সত্যিই কিছু বোঝা যায় না, একবার ভাবতে হয়, আচ্ছা এটা কি কার্সিনোসিনের কেস নয় তো? এই প্রশ্নটা সবার সামনে রেখে আজকের বক্তব্য শেষ করছি। দীর্ঘদিন পর আপনাদের মধ্যে এলাম, একটু আহ অসুবিধা হয়তো ছিল। যাই হোক, আমি নিয়মিত আসার চেষ্টা করবো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলকমল বর্মন স্যারকে। আসলে আমরা অনেকদিন পরে নীলকমল বর্মন স্যারের কথাগুলো শুনলাম, ভয়েসটা শুনলাম, শুনে ভালো লাগলো। এক কথায় বলতে গেলে আজকে হোমিও দর্পণে নক্ষত্রের মেলা বসেছে মনে হয় আবার। আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় শত্রু, একজন শত্রু আছেন, সে হয়তো বুঝতে পারছেন কে আমার শত্রু। আহ, যদিও এই ভাষাটা ব্যবহার করা ঠিক হলো না, তারপরেও করলাম। তাকে একটু আনমিউট হয়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সাগর আসসালাম। তাহলে তো শিকারই করে নিল। আহ শুনেন স্যার, মিত্ররা অত একটা জিকির করে না, অত একটা স্মরণ করে না, কিন্তু শত্রু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জপ করে, জিকির করে, স্মরণ করে। আমি সাগর ভাইয়ের কাছে এই জন্য কৃতজ্ঞ যে সে আমাকে সবসময় স্মরণ করে। হ্যাঁ,
আর তার বোনরে সে ফোন দেয়, আমি দেই না। এই জন্য আমি তার শত্রু, বুঝছেন স্যার? প্রথম কথা। আর সাগর ভাই এটাও জানে যে আমি আহ, রীতিমতো আমার অবস্থা তো অনেকেই হয়তো জানেন যে আমি আহ, প্রায় 4টা ব্লক নিয়ে এখন একটু অসুস্থতার থেকে সুস্থতার দিকে হাঁটতেছি, আলহামদুলিল্লাহ। আহ, মোটামুটি আমি আমাদের ওষুধের মাধ্যমেই প্লাস অ্যালোপ্যাথিক ওষুধের সার্বিক সাহায্য এবং আহ, নিয়ে মোটামুটি রিকভারির দিকে আসতেছি আস্তে আস্তে। তো সেই হিসাবে স্যার ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। ভালো আছি দেখেই স্যার মাঝে মধ্যে উকিঝুঁকি দেই, মাঝে মধ্যে বিরক্ত করি, তবে মাইক নিয়ে খুব একটা কথা বলি না, সাহস করি না, এই আর কি। তো মানে হামিম ভাইয়ের সাথে আমার একটা প্রোগ্রামে কিছুদিন আগে হঠাৎ করে দেখা হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। হামিম ভাইয়ের প্রতি তো আমি সবসময় মন্ত্রমুগ্ধের ন্যায় তার কথা শুনি, তার কথা এত স্মার্টলি সে বলে, সত্যি বলতে কি তার লেকচার শুনলে যেন শুনতেই মন চায়। আর কার্সিনোসিন নিয়ে এত সুন্দর একটা মেডিসিন নিয়ে সে কথা বলল, বাইপোলার ডিসঅর্ডারের কথা বলল, একের পর এক যে বিষয়গুলো আনলেন, যে একটা শিশুকাল থেকে শুরু করে আরো সামনের দিকে তো আসতে আছে, আহ অসাধারণ, এটা সত্যি অসাধারণ। আর আমি কি বলবো, আমার আগে তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় নীলকমল স্যার অনেক কিছুই বললেন। আমাদের আরো শ্রদ্ধেয় স্যার আমার কাছে আছেন, অমরনাথ স্যার। আমি যেদিন অসুস্থ হই সেদিন স্যারের সাথে আমি কথা বলে আমার মনের অনেক ক্লেদ, ক্ষোভ, দুঃখ থেকে আমি অনেকটাই সুস্থতা বোধ করছিলাম স্যারের সান্নিধ্য পেয়ে। সেই জন্য স্যারের কাছে আমি আবারও কৃতজ্ঞ। সবার প্রতি আমি আসলে এই হোমিও জগৎটার মানুষদের কাছে এতটাই কৃতজ্ঞ যে আমি কি বলবো, মানে এটা বলার কিছু নাই স্যার। আমি বললে সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে। আমি আর কাউরে বিরক্ত করতে চাচ্ছি না এই রাত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মেজো ভাই এখনো আপনার এনআইসিবিডির 13 নম্বর কেবিনে আছে, সেও এই হার্টের স্টেন্ট পরানো। আহ, খুব মানে বাজে অবস্থা এবং ভালো অবস্থা দুইয়ের মাঝে দোদুল্যমান অবস্থা আছে, তার জন্য দোয়া করবেন সবাই। আমি আসলে এই গত ঈদে আমি অসুস্থ হলাম, এই দেশে অসুস্থ হলো এবং হাসপাতালে প্রায় 10 দিন ধরে আসছে। সবাই আমার ভাইটার জন্য দোয়া করেন। এই একই সমস্যা আমাদের, আমার মধ্যে মনে হয় জেনেটিক্যাল প্রবলেম, এই হার্টের সমস্যা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল হালিম রিপন স্যারকে। স্যারের জন্য সকলে দোয়া করবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের আব্দুল হান্নান স্যারকে। অনেকদিন পরে হান্নান স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হান্নান স্যার, আপনি যদি কার্সিনোজেন সম্পর্কে কোনো কিছু যুক্ত করতে চান তাহলে আনমিউট হন প্লিজ। আব্দুল হান্নান স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি, আলহামদুলিল্লাহ। আমি যখন আমিও যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আসলে এখানে আমাদের অনেক হাই প্রোফাইলের হোমিওপ্যাথ স্যার আছেন, বিশেষ করে অমরনাথ স্যার আছেন, নীলকমল বর্মন স্যার আছেন, আর অন্যান্য সদ্য স্যাররা আছেন। আর নীলকমল বর্মনের স্যার বই তো পড়ি। তো কার্সিনোজেন সম্পর্কে হামিউদ্দিন স্যার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অ্যাওয়েজ ফ্রম এনি সাইড, যে কোনো কিছু যদি অত্যাশ্রিত হয়ে থাকে এবং যদি এরকম ইতিহাস তাদের পাওয়া যায়, বিশেষ করে যে চিত্রগুলো তুলে ধরেছেন সেগুলো সবই যুক্তিযুক্ত। তো কার্সিনোসিন তো অনেক গভীর মেডিসিন, তো এটাকে আমরা আরো অধ্যয়ন করলে এবং বিশেষ করে যারা এটা অভিজ্ঞতা লাভ করেছেন, বিভিন্ন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করার পরে যে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন, তাদের কাছ থেকে আমরা শুনলে আমরা ধন্য হব। আমি অমরনাথ স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের গ্রুপের একটা আছে আব্দুল্লাহ রহিম আছে, সে তো সবসময় স্যালুট করে আমাদের অমরনাথ স্যারকে। আর আমরাও মনে করি যে স্যারের সান্নিধ্য যারা পেয়েছেন বা পাবে, তারা অবশ্যই একজন হোমিওপ্যাথ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হিসেবে। আমি আর বেশি কিছু বলছি না। আমাকে স্মরণ করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই সাথে
আমাদের আব্দুল হালিম রিপন স্যারের এবং তার ভাইয়ের সুস্থতা কামনা করছি। সকলের জন্য এই বৃষ্টি ভেজা রাতের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদের সঙ্গে আছেন, আরো থাকবেন। আর সম্মানিত উপস্থিতি, রাত্রি ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে। আমরা সর্বশেষ ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে ডেকে নিব। স্যার, আপনি যদি কার্সিনোজেনের উপর কোনো কিছু সংযোজন করতে চান তাহলে করবেন। ইভেন আমরা তারপরে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলছি, ফলে ফাঁক তো থেকে যাবেই, না বলে পারছি না। সেটা হচ্ছে কি যে কার্সিনোসিন অ্যাজ এ ব্লক কি করে কাটানোর ব্যাপার, এই জায়গাটা একটু আমাদের একটু আসতে হবে কি করে। এরকম একটা ঘটনা বলছি, মেয়েটা এখন আমার আন্ডার ট্রিটমেন্টে আছে। মেয়েটার বিয়ের সম্পর্ক কথা চলছে। তো মেয়েটা আজ থেকে আমার কাছে প্রায় 5 বছর কি 6 বছর হবে বোধহয়। তার ছোটবেলা থেকেই তার হচ্ছে থাইরয়েডের সমস্যা, এবং এই ওষুধ খাওয়া সত্ত্বেও, ওষুধের ডোজ বাড়ানো সত্ত্বেও বোধহয় 150 বোধহয়, এই ডোজ সত্ত্বেও তার কিন্তু ওই 11 নিচে নামছে না কোনোভাবেই, তার নামছে না। 11 নিচে নামছে না, ওর হচ্ছে 18 বোধহয়, টিএসএইচ বোধহয় 18 বোধহয়, এরকম একটা ঘটনা। তার সঙ্গে সেভারাল বিভিন্ন রকম তার ট্রাভেলস আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে ফ্যাক্টরটা যেটা, এবং ওর বাবাকে আমি চিকিৎসা করেছি অনেকদিন আগে, বাবাকে চিকিৎসা করেছি। ওনার হচ্ছে ওই ঘুম থেকে উঠে দৌড়তো, হঠাৎ দৌড়তো, সে ভয়ঙ্কর অবস্থা, সে মাথা ফাটিয়ে ফেলতো ইত্যাদি, ঘুমন্ত অবস্থায় দৌড়তো। তিনিও কিন্তু কার্সিনোসিনে সেরেছে। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি যে এই মেয়েটির মধ্যেও কার্সিনোসিনের অনেক সিমটম ছিল, কিন্তু আমাকে যেটা ভাবিয়ে তুলেছিল, যেখানে মানে অ্যালোপ্যাথি ওষুধ দিলে পরে ইয়ে কমবে না, নর্মাল দেখাবে না, এটা তো অবাস্তব ব্যাপার, এটা তো হয় না সাধারণত। এটা সাধারণত হয়ে থাকে ডিউ টু মায়াজমেটিক ব্লক, বিশেষত এখানে হচ্ছে সাইকোটিক মায়াজমের জন্য এই ধরনের ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলো ডেভেলপ করে। এবার সিমটোম্যাটোলজি নিয়ে গিয়ে কি দেখতে পাচ্ছি, যে তার চিপ কমপ্লেন তখন হচ্ছে যে তার প্রচন্ড মেনস্ট্রুয়াল পেন, ভয়ঙ্কর পেন। সে একদম মানে সে বালিশ দিয়ে সামনে একদম ইয়ে করে, মানে সে কি বিশ্রী অবস্থা, ওই বয়সে শুয়ে কতক্ষণ থাকবে সে, বাচ্চা মেয়েতে ইঞ্জেকশন করতে হয়, প্রতি মাসে ইঞ্জেকশন করে এইসব করে থাকে, ওটা কমাতে হয় ইত্যাদি ইত্যাদি। তখন আমি এটা যখন পেলাম, এবং নিয়ে এলবো পয়সানে ওইভাবে মাথা নিচু করে বসে থাকে, যেমন আমাদের ইয়ের ক্ষেত্রে দেখতে পাই না, শ্বাসকষ্টের ক্ষেত্রে অনেকে এরকম করে, এই ক্ষেত্রে এটা করতো, এই ব্যথাটা যেত। এই যে তার ডমিনেন্সি বা প্রমিনেন্সি, এইগুলো সব দেখে আমি তাকে মেডোনিয়াম 10 mg দিয়েছিলাম। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি পেশেন্টটা খুব হাইপার সেন্সিটিভ, আমি তো বুঝতে পেরেছিলাম আমার এতটা পাওয়ার দেওয়া উচিত হয়নি। যাই হোক, এবার কি হলো, ওটা দেওয়ার পর মাস 2 মতো হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, নার্সিংহোমে অ্যাডমিট হয়। নার্সিংহোমে অ্যাডমিট করে দেখা যাচ্ছে 1 PSH, অন্যগুলোর অবস্থা ওগুলো খুব কম। তো ডাক্তার তখন বললো যে ওষুধটা আপাতত বন্ধ করে দিতে। সেটা কি হলো, আলটিমেটলি গিয়ে 8-এ বোধহয় দাঁড়িয়েছিল, ওই 8 থেকে 6, 8-6-8-এর মধ্যে ঘুরছে। আদার্স কিছু ট্রাবলস তার আছে, কিন্তু মেনস্ট্রুয়াল পেনগুলো এগুলো সব চলে গেল। কিন্তু পরবর্তীকালে যখন আমি রিপিট করলাম মেডোনিয়াম, নো রেসপন্স, কিচ্ছু রেসপন্স করছে না। আমি স্কেল চেঞ্জ করে 15 রিপিট, কিচ্ছু হলো না। বলে আমাকে দাদু বলবে, দাদু কিছু তো হলো না আমার। এবং মেয়েটাকে 8টে করে আমি দিয়েছিলাম মেডোনিয়াম দেওয়ার ক্ষেত্রে, এটা ডমিনেন্সি সিমটম আছে, প্লাস একটা তার সঙ্গে একটা লাভ অ্যাফেয়ার্স চলছিল একজনের সঙ্গে। সেই লাভ অ্যাফেয়ার্সটারই খুব অ্যাংজাইটিস এসেছিল, মারাত্মক অ্যাংজাইটি, ও অ্যাংজাইটি সেলফ ক্রিয়েটেড। তো যাই হোক, এইসব কন্ডিশন দেখার পর আমি খুব অসুবিধায় পড়ে গেলাম।
তারপরে আমি ওকে আবার কেস রেকর্ডিং করা, ফ্রেশ কেস রেকর্ডিং করে আমি কোনো ডিসিশন আসতে পারছি না, এরকম একটা পয়সা। আমি ওকে বললাম যে দিদিভাই একটা কথা তোর সঙ্গে আমাকে বলতে হবে, তোর তো খুব আদরে মানুষ হয়েছিস, এখন যেহেতু তার মধ্যে ওই রকম সেই টর্চারের ব্যাপার ট্যাপারগুলো অতটা পাওয়া যায়নি, তার মায়ের কাছ থেকে পাওয়া যায়নি এবং কিচ্ছু পাওয়া যায় না, আমি সেই জায়গাটার জন্যই আমি ইগনোর করেছি মূলত কার্সিনোসিনটাকে। এবার হচ্ছে কি আমি তখন বললাম যে দেখ, তোর কোনো কিছু একটা তুই আমাকে লুকোচ্ছিস, যার জন্য আজকে তোর আমি ওষুধ দিয়েও তো কোনো কাজ করতে পারছি না। আমি ওষুধ বলতে প্লাসিবো দিই, আমি না বুঝতে পারি প্লাসিবো ছাড়া কিছু দেই না। দেখ তুই তো রেজাল্ট পেলি না, তোর পয়সাগুলো তো নষ্ট হচ্ছে। আমি ওকে অনেক রকম জিজ্ঞেস করছি, আমি এবার গল্প করতে শুরু করছি, মানে ছোটবেলা গল্প। এই করতে করতে আমি, তুই ইয়েতে হাই সেকেন্ডারি কেমন পড়াশোনা করছিস, তখন তোর বন্ধু বান্ধব কেমন ছিল, তাদের সঙ্গে সম্পর্কগুলো এই গল্প করে যাচ্ছিস। আমি গল্প করছি, সেও গল্প করছে, এইরকম করতে 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 যখন ওই 3-4 এর গল্প চলে আসছে, তখন আমি প্রতি ইয়েতে চেষ্টা করছি যে এই সময় তোর কোনো রকম কায়দা করে বার করা হচ্ছে রিমার্কেবল কিছু ঘটেছে কিনা। এই করতে করতেই যখন 3-তে যখন চলে আসলাম, যখন 3-তে 3 জানিস তো, 3-তে অনেকে ফেল করে জানিস তো, এরকম এরকম সব গল্প গল্প করছে, এরকম অনেকেই আছে ফেল করে, আমাদের বন্ধুদের মধ্যে দেখেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখনই ওর মুখটা সামান্য চেঞ্জ হয়ে গেল, আমি খুব খেয়াল করেছি। খেয়াল করার পরে এবছর থেকে পেরে ফেলেছে, ধরেছি, তখন কাঁদতে শুরু করেছে। তখন সে বলছে যে আমার কাকা তার সেক্সুয়াল অ্যাসাল্ট করেছে আপ টু 6 পর্যন্ত। দিস ইজ দ্য ফ্যাক্ট, যার জন্য কাকাকে মারাত্মক ভয় পায়। বলে এগুলো আমি কি করে বলবো মাকে, আমি ওর মাকে অবশ্য ডেকে বলে দিয়েছি সেই জন্য কাকা থেকে সতর্ক থাকে। 6 পর্যন্ত করেছে, তারপর সুযোগ পায়নি, কিন্তু ছুকছুক করেছে। এই ফ্যাক্টরটা আছে। এইবার মজাটা ব্যাপার হচ্ছে কি, যে ওই যে তার মেনস্ট্রুয়াল পেন ছিল, তার সঙ্গে এই যে যার সঙ্গে ভালোবাসা, তার যে অ্যাংজাইটি লেভেল, এইগুলো সব ইন্টেন্সিটি গুলো অনেক বেশি ছিল, যার জন্য এগুলো সাপ্রেস কন্ডিশনে ছিল। এখন ওগুলো চলে যেতে এইটা তার মনের মধ্যে ওই ওই ঘটনাগুলো মনে পড়ছে, কাকাকে দেখলে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কাকা যে সবসময় তাকে ওইরকম কিছু করতে চাচ্ছে তা তো নয়। এই সিচুয়েশনটা যখন পেলাম, তখন আমি তাকে কার্সিনোসিন স্টার্ট করলাম। কার্সিনোসিন কিন্তু আজকে তার হচ্ছে এখন হ্যাঁ 75 এমডি এখন চলছে, সপ্তাহে 4 দিন। সার্বিকভাবে তার উন্নতি হয়েছে, হেলথেরও ইমপ্রুভ করেছে। এখনো আমি তাকে ওষুধ ছাড়াতে পারি। তা বিয়ে থাকার কথা চলছে, আমি ওর মাকে বলছি আরো একটা বছর মিনিমাম আমাকে সময় দে। বলে ঠিক আছে কাকু তুমি করো, এটা নিয়ে বিয়ে দিলেও তো পরে সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে কি এখানে এই যে কার্সিনোসিন যে কোথা থেকে উড়ে চলে আসলো আমাদের জীবনে, এই যে ব্লকেজ গুলো অনেক সময় আটকে যায়, এই যে ওটা বলেছেন কিন্তু হামিমুদ্দিন স্যার, যে কোনো জায়গায় আটকে গেলে দিশা খুঁজে পাচ্ছি না, সিমটম, তখন কিন্তু কার্সিনোসিন আসতে পারে। কিন্তু আমাদের চোখ বুঝে দিলে তো হবে না, কার্সিনোসিন এমন একটা ড্রাগ। এখন এই নোসর ড্রাগ গুলো বা ডিপ অ্যাক্টিং কিং গুলো, এইগুলো ছাড়া যেন আজকাল রোগ সারতেই চাইছে না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি খুব মজা করে বলি, কার্সিনোসিন যদি কি ভালো চেনো, তোমার টিফিনে খরচা সারা মাসের উঠে যাবে, মিনিমাম তোকে দেবে, তুমি ভালো চিনতে হবে। কার্সিনোসিন ইজ ক্রনিক কেস ইন অ্যাকিউট কেস। যে কোনো পলিকেস ড্রাগগুলোকে যদি অ্যাকিউট ক্রনিক দুটো জায়গায় ব্যবহার করার যোগ্যতা যদি অর্জন করা যায়, তাহলে কিন্তু বর্তমান যুগে কেসগুলো খুব ইজিলি সলভ হবে। আর এখন যেভাবে মেন্টাল অবস্থা বাচ্চাদের, আমরা বাচ্চাগুলোকে যেভাবে ট্রিট করছি ছোটবেলা থেকে, ফলে কার্সিনোসিন তো লাগবেই। তার ফলে আগামী দিনে এই কার্সিনোসিন কিন্তু ওয়েল প্রুফ ড্রাগ নয়, কিন্তু ওই জন্য ওয়েল প্রুফ ড্রাগ নাই, সেই জন্য এর লাইফ হিস্ট্রিটা আমাদের দেখতে হয়, মানে কিভাবে তার ডেভেলপ করে লাইফ হিস্ট্রিটা কিভাবে তার এগোচ্ছে, এইটা আমাদের দেখতে হয় খুব। এবং আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আর ডিটেলসে ঢুকবো না, আমি শুধু জাস্ট এই উদাহরণটা দিলাম যে এরকম কার্সিনোসিন এরকম ক্ষেত্রেও আসতে পারে। আবার এটাও ঠিক, কার্সিনোসিন থেকে ওই যে বললো অনেক ড্রাগের কিছু কিছু সিমটম আছে,
কার্সিনোসিন থেকে সত্যি সত্যি অনেক ডাকে যাওয়া যায়। কার্সিনোসিন থেকে চুজা, আর্সেনিক, সিপিয়া, ন্যাট্রামিউ, মেডোরিয়াম, এরকম আমরা গিয়েছি। এগুলো যেতে হয়। কার্সিনোসিন কাজ হচ্ছে কি ইন্ডিকেট করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার থাকে। ফলে কার্সিনোসিন মেডিসিনটা খুব সোজা মেডিসিন নয়, এটাকে বোঝা খুব জরুরি। এবং কার্সিনোসিন খুব ভালো বুঝলে অন্যান্য পলিক্রেস মেডিসিনগুলো খুব সহজে ছোট্ট করে চলে আসবে। আর এই ছোট করে বোঝাটা হচ্ছে অত্যন্ত জরুরি বর্তমান যুগে। সবসময় ইলাবোরেট করে বোঝা যায় না। অ্যাকুট কন্ডিশনগুলো যখন আসে তখন কি বসে 3 ঘন্টা আপনি ইয়ে করবেন, অ্যাসে করবেন, রেপার্টরি করবেন, আর কি নাকি রুগী আপনাকে ধরে পেটাবে। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমরা বর্তমান যুগে কার্সিনোসিন ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না। আপাতত এইটুকু গুরুত্বটা বোঝাতে আমি বলছি। এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ। এবং খুব সুন্দর আলোচনা হয়েছে আমিনুদ্দিন স্যারের, এটা নিয়ে কিছু বলার নেই। এবং তিনি প্রতিদিনই ভালো ক্লাস করেন, আমরা শোনার চেষ্টা করি। এবং আমার আশা করছি হোমিও দর্পণকে এখন স্বাভাবিকভাবে আস্তে আস্তে আমরা নিয়ে আসতে পারবো। আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে, সুন্দর একটা কেস শেয়ার করলেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাব। সর্বপ্রথম আমি যদি আমাদের আজকের আলোচক ডক্টর আমিনুদ্দিন স্যার, স্যার আপনার যদি আজকের আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ডক্টর নীলকমল বর্মন স্যার আছেন, অমরনাথ চক্রবর্তী স্যার আছেন, হান্নান স্যার আছেন, আব্দুল হালিম রিপনও আছেন। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন দিয়েই আমরা আজকের প্রশ্ন উত্তর পর্বে যাব। শুক্রিয়া আমাকেই প্রথম সুযোগ দেওয়ার জন্য, সেজন্য আবারও মোবারকবাদ, ধন্যবাদ। প্রথমে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি অমরনাথ স্যার, নীলকমল বর্মন স্যার, আব্দুল হান্নান স্যার সহ, আব্দুল হালিম রিপন ভাই সহ, ভাই বললাম কারণ ওনার সাথে আমার আসলে সম্পর্কটাই ওই রকম। তো যারা আজকে সংযোজন করেছেন সবাইকেই আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি একটা প্রশ্ন আলোচনার মধ্যেই করে রেখেছিলাম, ওই প্রশ্নটাই আমি অমরনাথ স্যার এবং নীলকমল স্যারের কাছে আমি ওটা রাখতে চাই। সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্যান্সারে, আমি এখনো ইউজ করি নাই, অ্যাক্টিভ ক্যান্সারে কার্সিনোসিন প্রেসক্রিপশনের কোনো অভিজ্ঞতা স্যারদের আছে কিনা। তবে অ্যাক্টিভ ক্যান্সারে কার্সিনোসিন ইউজ করার ক্ষেত্রে ডক্টর ক্যান্টেরও মানে সম্ভবত তার কোনো একটা লিখায় আমি দেখেছি তিনি অ্যাক্টিভ ক্যান্সারে কার্সিনোসিন প্রেসক্রিপশন করেছেন এবং করে সেখানে ভালো রেজাল্টও পেয়েছেন। তবে সেখানে তিনি বলেছেন যে কার্সিনোসিনকে তখন তিনি পেলিয়েটিভ হিসেবে প্রেসক্রিপশন করেছেন এবং পেলিয়েটিভ হিসেবে প্রেসক্রিপশন করে পেশেন্টের যে ডিফিকাল্ট যে সাফারিং ছিল, বিশেষ করে পেইন, সেই পেইন সহ আদার সাফারিংস গুলোকে কমাতে সক্ষম হয়েছেন। আমি এই বিষয়টি আমার আলোচনায় বলেছি, যদি কার্সিনোসিন সিমটমস যদি এগ্রি হয় তাহলে আমরা কার্সিনোসিন পেশেন্টের ভাইটাল ফোর্সের উপরে চিন্তা ভাবনা করে খুব মিনিমাম ডোজে আমরা দিব, হয়তো দিতে পারবো। আমি এখনো দিই নাই, বাট স্যারদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অ্যাক্টিভ কার্সিনোসিন ক্যান্সারের কেসে কার্সিনোসিন প্রেসক্রিপশনের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আমি সর্বপ্রথম বলবো নীলকমল বর্মন স্যার একটু বলবেন এবং অমরনাথ স্যারও একটু বলবেন, তাহলে আমার মনে হয় আমার এখানে একটু সুবিধা হবে। সম্ভবত নীলকমল বর্মন স্যার রাত্রি বেশি হয়ে গেছে, চলে গেছেন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আপনি বলুন। স্যার মিউট হয়েছেন, আনমিউট হন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আপনি মিউট হয়েছেন, আনমিউট হন প্লিজ। আমি ঢুকতে পারছি না, এবার ঢুকতে পেরেছি, ওই জন্য আমি বলতে শুরু করেছি। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। দেয়া যাবে এবং আমিও কয়েকটা দিয়েছি, তবে খুব সাবধানে করতে হবে। এক্ষেত্রে 50 মিনিসিমাল ইউজ করাটা হচ্ছে বেটার। এবং এবং আরেকটা কথা হচ্ছে কি, কেন দেয়া যাবে, যুক্তিটাকে দেখতে হবে। ডিজিজ প্রোডাক্ট থেকে ওষুধ হয়েছে, কিন্তু ডাইনামিক প্রোডাক্ট তো ওটা,
এখান থেকে তো আমাদের পরীক্ষা করে আমরা পেয়েছি, এবং পরীক্ষা করে পেয়েছি। আপনি যদি ডাক্তার বিভা কাঞ্জিলার এবং তপন কাঞ্জিলারের বই যদি দেখেন, সেখানে কিন্তু তিনিও দেয়ার কথাটা বলেছেন। আমাদের কেশি দাসকে আমি দিতে দেখিনি, কিন্তু তপন কাঞ্জিলাল দিয়েছেন, আমিও দিয়েছি। এবং এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, ইন্ডিকেশন শুধু কার্সিনোসিস বলে নয়, টিউবারকুলোসিস হয়েছে, তাকে কি টিউবারকুলিনাম দেবো না? দিয়েছি। না দেওয়ার কোনো কিছু ব্যাপার নেই। সেখানে ব্যাপারটা হচ্ছে সিমটম ইন্ডিকেট করছে কিনা, তার পেশেন্টটা চাইছে কিনা, এইটা হচ্ছে মূল ব্যাপার। যেহেতু এই ক্ষেত্রে এরকম একটা ফোকাস আছে, সেটা আমি দিতে পারি। কেন বলেছেন প্যারিটি হিসেবে ইউজ করেছি, এই কথাটা যেন আমাদের অনেক সময় বিভ্রান্ত করে। আসলে কিওর প্যালিয়েশন এটা কিন্তু দুটোর পদ্ধতি, কিন্তু চিকিৎসা পদ্ধতি একই। আমি তো এর আগে হারবার্টস রবার্টস ইয়ে থেকে আলোচনা করেছিলাম। প্যালিয়েশন করতে গেলে সিমিলিমাম দিতে হবে, কিওর করতে গেলে সিমিলিমাম দিতে হবে। তার ইরিভার্সিবল প্যাথোলজি যদি থাকে, বা যদি তার ইরিভার্সিবল মেন্টাল কন্ডিশন যদি থাকে, তাহলে পেশেন্টটাকে আমরা রিলিফ দিতে পারবো। এবং রিলিফের ক্ষেত্রে একটা মুশকিল কোথায় জানেন তো? ধরুন আপনি একটা রিলিফ দিলেন, এখানে সেন্ট্রিসিমালে যাওয়াটা খুব রিস্কি। আগেকার ডাক্তাররা সেন্ট্রিসিমালে যেতেন, তাদের দক্ষতা তো চরম দক্ষতা, নাহলে তারা তো এই চরম দক্ষতা ছিল বলে তারা করতে পেরেছে। এবং 50 মিলিসিমালেও এগুলো খুব সাবধানে এগোতে হবে। এবং আমি তো এই দেখো 50 মিলিসিমাল বলতে কি আবার এক গন্ডগোল হবে। কোনো পণ্ডিত বলছেন 6-এর আগে ব্যবহার করা যাবে না, আমি তো 1 থেকে করছি। আমি তো আজকে বহু বছর 1 থেকে করছি, বহু বছর। কেশি দাস বহু বছর করেছেন, আমার থেকে বেশি করেছেন। তপন কাঞ্জিলাল অনেকদিন করেছি, কই আমাদের একটা পেশেন্ট তো কিছু হয়নি। ব্যাপার হচ্ছে যেটা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে তৈরি হয়েছে, তাহলে তো সেই পোটেন্সি ক্ষেত্রে আমাদের বাদ দিতে হবে আমাদের এই ধরনের ভ্রান্ত ধারণার বসে। ফলে আমাদের সিমিলিমাম হলে তবে তো দেব, আর এগুলো তো ড্রাগ প্রুভিং করে পাওয়া গিয়েছে। ফলে এখানে আমাদের তো আন্দাজের উপর দিচ্ছি না। এইবার হচ্ছে কি, পেশেন্টের স্টেট বুঝে, কন্ডিশন বুঝে আমাকে ওষুধটা দিতে হবে। এবং এই ক্ষেত্রে ডোজটা একটা বিরাট ফ্যাক্টর, ডোজ অ্যান্ড পোটেন্সি। এগুলো আমরা যদি ঠিকঠাক করতে পারি, আপনি নিশ্চিন্তে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং দুর্দান্ত রেজাল্ট হয়। মানে আমি একটু আগেই বলছি, ডিপেক্টিন ড্রাগগুলো অ্যাকুট কন্ডিশনেও যদি আমরা দিই, দারুণ রেজাল্ট হয়। এবং ক্যান্সারের লাস্ট স্টেজেও আমরা দিয়ে দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু বরঞ্চ স্ট্যান্ড করে বেশি, প্যালিয়েশনটা বেশি দিন স্ট্যান্ড করে, এটা আমরা দেখেছি। তবে খুব সতর্ক, মানে রিপিটেশনটা খুব সতর্ক। কারণ ব্যাপার হয় কি জানেন তো, একটা ওষুধে রিলিফ হচ্ছে, রিলিফ হতে হতে মাঝে মাঝে 2-1 দিন আবার বেড়েও যেতে পারে, তখনই আমরা করি কি রিপিটেশন করে ফেলি। এই জায়গাগুলো যদি গন্ডগোল করেন, তাহলে পেশেন্ট একদম দ্রুত গতিতে খতম হয়ে যাবে। খুব সতর্ক রিপিটেশনের ক্ষেত্রে, মানে এইরকম 4th স্টেজ ক্যান্সার, 3rd স্টেজ ক্যান্সার, বা পেশেন্টের ভাইটালিটি খুব লো আছে, ওই একটু ইয়ে হলো দুম করে দিয়ে বসলেন, এরকম করলে হবে না। খুব সতর্ক। আমরা 500 গ্লাস পর্যন্ত করে দেখেছি, করে দেওয়া হয়েছে। ওই টুথপিক জিভে ঠেকানো, মিনিমাম নার্ভ এন্ডিংস, মানে ভয়ে ভয়ে থাকতে হয়। আরেকটা বেটার পলিসি আছে, যেটা আমি করতে গিয়ে খুব ঝাড় খেয়েছি বলে আর করি না, সেটা হচ্ছে নাকে শোকা। ওটা আরো বেশি এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে, মানে পেশেন্টের পক্ষে খুব মিনিমাম হবে। এবং আশা করছি আমরা যদি এইভাবে করি, রেজাল্ট ভালো আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কি আপনাকে কথাটা যথাযথ সন্তুষ্ট করতে পেরেছি স্যার? আমিউদ্দিন স্যার, আপনাকে কি সন্তুষ্ট করতে পেরেছি? স্যার জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আমি ওটাই আমি স্যার নিশ্চিত চিন্তা করছিলাম, আমি এটাই চিন্তা করছিলাম। তবে আপনি আরেকটু মানে কনফিডেন্স বেড়ে গেল আর কি আপনার কথা শুনে। আমি তো 0-1 থেকে প্র্যাকটিস করি। খুব নাম করা লোক বলেছে 6-এর কমে দেওয়া যাবে না। না না, ওইটা তো আমরা তো এইভাবে চিন্তা করি না আর কি। এবং কার্সিনোসিন আমরা 30 দেই, 30 দিয়ে মানে আমাদের সিসি ফাঁকা হয়ে গেল। প্রথমত খুব ভয় পাই আমি। তাও মারাত্মক ধরনের নোসোড, যাচ্ছে তাই ব্যবহার করা তো যাবে না। যাচ্ছে তাই ভাবে না, আমি এই কার্সিনোসিন আমি মিস করি খুব রেয়ার।
খুব রেয়ার রেয়ার, মানে কোনো কারণে সেই সময় আমাদের মাথা কোনো গন্ডগোল করেছে তাই, নাহলে একটু মিস হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, সম্মানিত উপস্থিতি, আজকে যতটুকু আলোচনা হলো সংযোজন পর্ব সহ, যদি এই সংযোজন পর্বের উপরে বা মূল আলোচনার উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের সম্মানিত স্যার আমিমুদ্দিন স্যারকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, প্রশ্ন করুন স্যার। আসসালামু আলাইকুম। হামিম স্যারের যেই প্রশ্নটা ছিল ওইটার ব্যাপারে একটা মানে আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। খুব বেশি দিনের পুরনো না, গত এপ্রিল মাসের এক পেশেন্ট আমার কাছে ব্রেস্ট ক্যান্সারে আসছিল, এক মহিলা পেশেন্ট। তো আমি তার লক্ষণগুলো দিয়ে ওনার অলরেডি কেমো দেওয়া ছিল, তো আমি তারে অ্যাস্টেরিয়াস রুবেন্স 0/1 দিয়েছিলাম। মোটামুটি বেশ কিছুদিন ভালো ছিল, ভালো থাকার পরে হঠাৎ করেই এই তার ব্রেস্ট মানে হার্ড হয়ে গেল। আমার কাছে ছবি আছে, আমি দেখাইতে পারি। ব্রেস্ট হার্ড হয়ে গেল এবং পেইন অস্বাভাবিক বেড়ে গেল। এর মধ্যে আমি তার আমি কার্সিনোসিন লিখেও রাখছিলাম, কার্বোনিলিস এবং কার্সিনোসিন এগুলো লিখে রাখছিলাম, কিন্তু দেওয়ার সাহস পাচ্ছিলাম না। এর মধ্যে কার্সিনোসিন 0/1 দিয়েছি। আমার ওই হামিম ভাইয়ের কথাটাই মনে পড়ছিল যে অ্যাক্টিভ ক্যান্সারের ক্ষেত্রে যে লেজার রাইটিং এর মধ্যে বোধহয় 254, মেবি আই থিঙ্ক 254 নম্বর পৃষ্ঠায় 2 লাইনের একটা লেখা বোধহয় আছে, আমি যদি ভুল না করে থাকি। আমিন ভাই হয়তো পড়ে থাকবে এই ক্যান্টের লেজার রাইটিং এর মধ্যে এটা। তো আমি ওইটার জন্য অ্যাপ্লাই করার পরে আজকে প্রায় ঈদের আগে 15 দিন বা 16 দিন হবে মনে হয়। এখন আস্তে আস্তে এটা নরম হয়ে সফট হওয়া শুরু হয়েছে এবং ব্যথাটাও মোটামুটি কেটে গেছে। আমি ওই 5 নাম্বার কাপিং থেকে 0/1 তার দিচ্ছিলাম, ভালোর দিকে আসতে দেখলাম। জানি না শেষ ডিসিশন কি হবে, আল্লাহ ভালো জানে। এইটুকু জানার জন্য বলছে, মানে বলার জন্য মুখটা উসখুস করতেছিল, তাই মাইকটা নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। আর কারোর প্রশ্ন যদি না থাকে, রাত্রি অনেক হয়ে গেছে, আমরা হামিমুদ্দিন স্যারের অনুমতি ক্রমে আমরা আলোচনাটা এখানে সমাপ্তি ঘোষণা করব। আমাদের আগামী আলোচনা শুক্রবারে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের আলোচনা আছেন। আমরা ঠিক সেই সময় 10:30 বাংলাদেশ টাইম আবার একত্রিত হব। ডক্টর হামিমুদ্দিন স্যার, আপনার অনুমতি দিলে আমরা আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি। জি, সম্ভবত হামিম স্যার বাসায় ঢুকছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।